ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে একটু আলোর ছটাকও নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে একটু একটু করে নিচে নেমে আসছে আরোহী। পিছনে পিছনে আসছে সুলতানও। সুলতানকে সে আনতে চায়নি, কিন্তু সুলতান এক প্রকার জোর করেই এসেছে। একটা মেয়েকে বিপদের মুখে একাকী করে আসতে দেবে সে? উপরে অবশ্য গার্ড আছে, সবাইকে নিয়ে হয়তো থানায় পৌঁছেও গেছে। আরও কিছুটা নিচে যেতেই আরোহীর নজরে এলো সূক্ষ্ম আলোর রেখা। হাত দিয়ে মাস্কটা আরেকটু ভালো করে পরে নিল, পিছনে ঘুরে এক পলক সুলতানকেও পরখ করল। আলোক রেখাটা লক্ষ্য করে এগিয়ে গেল সেদিকে। উপর থেকে যেই আওয়াজটা আসছিল তার কিছুই এখন শোনা যাচ্ছে না, তবে আরোহীর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে, কিংবা অন্য কিছুও হতে পারে। সাবধান থাকতে হবে। আরোহী চোখের কোণা দিয়ে এক পলক আশেপাশে তাকাল। কোমর থেকে রিভলভারটা বের করে স্টার্ট করে হাতে চেপে রাখল। সামনে এগিয়ে যেতেই প্রথমেই কিছু লাল রঙের ড্রাম তার নজর কাড়ল। ভ্রু কুঁচকে এগুলো ড্রামগুলোর দিকে। একটা ড্রামের ঢাকনা খুলতে গিয়ে ও যেন খুলল না কি ভেবে খানিকটা ঝুঁকে আঙুল দিয়ে টোকা দিল। মনে হচ্ছে ভেতরে পানি জাতীয় কিছু একটা আছে। আরোহী সোজা হয়ে দাঁড়িয়ে একটানে খুলে ফেলল ড্রামের মুখ। তীব্র ঝাঁঝালো গন্ধ বেরিয়ে এলো তৎক্ষণাৎ। তরল জাতীয় কিছু একটা দিয়ে ড্রাম ভর্তি, বিদঘুটে গন্ধ বের হচ্ছে। গন্ধটা চিনতে আরোহীর মিনিমাম সময়টুকুও লাগল না। বিদেশ থেকে আমদানিকৃত মদ। বিদেশে বড় হওয়া একজন মানুষের পক্ষে এসব গন্ধ ধরা কোনো ব্যাপার না, তার উপর আরোহী এসব কেস অহরহ পাচ্ছে, ঘাটছে, দেখছে। যদিও এসব নিষিদ্ধ জিনিস কখনো ছুঁয়েও দেখেনি, তবে এসব মাদক ড্রামে ভরে রাখার কারণটা বুঝল না সে। একটা একটা করে প্রায় ২০-২৫টা ড্রাম খুলে দেখল, সবগুলোই মদ, তবে ফ্লেভার আলাদা। যা বুঝতে পেরে আরোহী হাসল। তার সাথে আরেকটা জিনিস তার ধারণা হয়ে গেছে। এসবের মূলে যে রয়েছে নিশ্চয়ই সে খুব শৌখিন স্বভাবের আর অল্প বয়সী, কারণ ফ্লেভারগুলো খুব রেয়ার, যা সহজে পাওয়া যায় না। কারো গোঙানির শব্দে আরোহী চমকে উঠল। আশেপাশে তাকিয়ে কাউকেই নজরে এলো না তার। আরোহী শব্দের দিক কাজ করে এগিয়ে গেল বাঁ দিকে। সেদিকে সারিবদ্ধভাবে কিছু কামরা আছে, যেখানে মোটা মোটা কিছু ঝং ধরা তালা ঝুলানো। তার ঠিক মাঝের কামরা থেকেই যেন শব্দটা আসছে। আরোহী গিয়ে দাঁড়াল সেই কামরার সামনে, সূক্ষ্ম দৃষ্টিতে এক পলক দরজার দিকে তাকাল। নজর ঘুরাল তালাটার দিকে। এটাও বেশ পুরানো ঝং ধরা, তবে তেল জাতীয় কোনো তরল পদার্থ দেওয়া মানে তালাটা সচরাচর খোলা হয়। আরোহী দরজায় দুটো টোকা দিল। সাথে সাথে ভেতরের আওয়াজটা বন্ধ হয়ে গেল। ভ্রু কুঁচকেই বোঝার চেষ্টা করল সে আসলে ভেতর থেকে আওয়াজটা আসছে কিসে। মনে হচ্ছে কাউকে বেঁধে রাখা হয়েছে, মুখ বাঁধার ফলে শুধু গোঙানির শব্দটায় আসছে। আরোহী পকেট থেকে একটা ধারালো ব্লেড জাতীয় কিছু বের করে তালাটা আলতো হাতে ধরল। তালার মাথায় দু একটা আঘাত করতেই সহসাই তালাটা খুলে গেল। আরোহী দরজায় ধাক্কা দিতেই মর্মর শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, আলো বাতাস কিছু আসবার জো নেই। আলোর সূক্ষ্ম রেখাও ঢুকার পথ নেই। আরোহী মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে হাতড়াতে সুইচ বোর্ড পেয়ে গেল। অন বাটন ক্লিক করতেই চারপাশে লাল আলোই ভরে উঠল। আরোহী সামনে তাকাতেই আতকে উঠল। প্রায় ৩০-৩৫ জন মেয়ে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। আরোহী নজর ঘুরাল সবার দিকে, এক এক জনের অবস্থা শোচনীয়। সহসাই আরোহীর নজর কাড়ল কামরার এক কোনায় বসে থাকা এক রমণী। লম্বা চুলগুলো উস্কো খুস্কো হয়ে এদিকে ওদিক ছড়িয়ে আছে, গায়ের রং ফ্যাকাশে হয়ে সাদা রংটা কেমন উজ্জ্বল দেখাচ্ছে।
বোঝাই যাচ্ছে কতদিন সূর্যের আলো গায়ে পড়ে না। আরোহী এগিয়ে গেল সেদিকে, হাঁটু গেড়ে বসল মেয়েটার সামনে। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো মেয়েটা। নিভে যাওয়া চোখের পলক যেন পড়ছে না। আরোহী নিজের হাত এগিয়ে দিয়ে চুলগুলো পিছনে ঠেলে দিল আলতো হাতে। গায়ে স্পর্শ পেয়ে মেয়েটা কেমন যেন কেঁপে উঠল আর বিড়বিড় করে কিছু একটা বলতে লাগল। আরোহী ঝুঁকে বোঝার চেষ্টা বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার, শরীর জ্বলে যাচ্ছে, আর মেরো না, পায়ে পড়ি তোমার। আরোহী চমকে উঠে মেয়েটার দিকে তাকালো। সারা শরীরে রক্ত লেগে আছে, মারের দাগ, ফর্সা শরীরে কালচে বর্ণ ধারণ করেছে। আরোহীর চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের বর্ণ হয়ে উঠল ভীষণ লাল। এমন ফুলের মতো বাচ্চা একটা মেয়েকে কারা এমনভাবে মেরেছে জানতে ইচ্ছে করছে। বয়স আর কত হবে, এই 15-র মতন। এমন একটা ফুলকে যে কষ্ট দিয়েছে এত সহজেই পার পেয়ে যাবে তা তো হবে না। সে তো ওই জানোয়ারকে বের করেই ছাড়বে, আর এমন শাস্তি তার জন্য অপেক্ষা করছে যা সে কল্পনাতেও আনেনি। আমার অন্ধকার রাজ্যে স্বাগতম আরোহী চৌধুরী। তুমি বেশ শেয়ানা মাল আছো আরোহী। এত ধূর্ত আর তীক্ষ্ণ বুদ্ধি আমি আজ পর্যন্ত কোনো মেয়েকেই দেখিনি, সেই ঘুরে ঘুরে আমার আস্তানা বের করেই ছাড়লে। বাট আই লাইক ইট। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আরোহীর চোয়াল শক্ত হয়ে গেল। পরক্ষণেই ভ্রু বাঁকা করে শব্দ করে হেসে উঠল। শেয়ানা তো হতেই হতো, আসলে শেয়ানে শেয়ানে না হলে খেলাটা বেশি জমে না মিস্টার সাজিদ খন্দকার। সাজিদ খন্দকার খানিকটা এগিয়ে আসল। ব্যাপারটা ভালো লাগল। আমি ও চারপাশের বোকা বোকা মানুষের সাথে খেলে বেশি একটা স্বাদ পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে খেলাটা জমবে। আরোহী ভ্রু নাচিয়ে শব্দ করে হাসল। আরোহীর হাসি শুনে সাজিদ খানিকটা ভড়কে গেল। আরোহীর মুখে ভয়ের ছিটাফোঁটা ও দেখতে পাচ্ছে না সে। তাই আরোহীকে ভয় দেখাতেই বলে উঠল, চারপাশে আমার লোকে ঘেরাও করে রেখেছে, বের হওয়ার রাস্তা বন্ধ তোমার আরোহী চৌধুরী। এসেছ নিজের ইচ্ছেই, তবে বের হতে তুমি পারবে না। আমি চাইলে এই মুহূর্তে তোমার চিহ্ন এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারি। আরোহী পাশে থাকা চেয়ার টেনে আয়েসি ভঙ্গিতে বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, নিজেকে তুমি বেশ চালাক মনে করো, এটাই তোমার মুদ্রা দোষ। সাজিদ অবাক চোখে তাকিয়ে আছে আরোহীর দিকে। মেয়েটার মনে কি আসলেই ভয় ডর নেই? ভয় লাগছে না? আরোহী শব্দ করে হেসে উঠল, যেন সাজিদ কোনো মজার জোকস শোনাল। ভয়? আর তোমাকে হাসালে? কোনো পুরুষ কে আর যাই হোক আরোহী ভয় পায় না, আর ভয় পাবার কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? আচ্ছা, ভয় মানুষ কিসে ভয় পায় বলো তো? মৃত্যুকে, তাই তো। কিন্তু আরোহী চৌধুরী তো সেটাই চায়। ভয় কেন পাবে? আজ পর্যন্ত আরোহী চৌধুরী কোনো কাজে ভয় পায়নি, পাবেও না, সেই আশাটা চিরতরে বাদ দাও। আরোহী চোখের ইশারায় সুলতানকে কিছু বলতেই সে নিঃশব্দে কামরা ছেড়ে বেরিয়ে গেল। সাজিদ বেশ বিরক্ত হল, মেয়েটাকে কোনোভাবেই যেন ভরকে দিতে পারছে না। সব ক্ষেত্রে এত স্বাভাবিক জিনিসটা সাজিদের ঠিক হজম হচ্ছে না। তুমি আরোহী আজ থেকে আমার হাতে বন্দী, ভয় নেই, একেবারে মারব না তোমায় আমি। ধুকে ধুকে শেষ করব তোমায় আমি। জীবনে চলার পথে সবসময় পরিস্থিতি অনুকূলে থাকে না সাজিদ খন্দকার। জীবনটা বড় জটিল সমীকরণ। সবাই তা সমাধান করতে পারে না, আর যদি একবার গরমিল হয়ে যায় তখন বোঝা যায় জীবনটা ঠিক কতখানি দুর্বিষহ হতে পারে।
ধরতে পারো জীবনটা একটা খেলা, আর খেলার মোড় যেকোনো সময় যেকোনো এঙ্গেল থেকে ঘুরে যেতে পারে, কিছুই বলা যায় না। কথাগুলো বলেই ভ্রু বাঁকা করে সাজিদ খন্দকারের দিকে তাকালো আরোহী। সাজিদ খন্দকার ঠায় আরোহীর সামনেই বসে আছে। মুখ দেখে বোঝাই যাচ্ছে আরোহীর বলা কথাগুলোর মর্মার্থ উদ্ধার করতে সে অক্ষম। আরোহী হাসল, সব কথার মানে যদি সবাই বুঝতই তাহলে আর তার এতে কষ্ট করা লাগত নাকি। আরোহী পায়ের উপর পা তুলে চেয়ারের হাতলে কনুই রেখে মাথা হেলিয়ে হাতের তালুর উপর রাখল, ঘাড় বাঁকিয়ে সাজিদ খন্দকারের দিকে তাকিয়ে বলল, তা যাই হোক, মেয়েগুলোকে দিয়ে কি করবে শুনি? সাজিদ খন্দকার খানিকটা কেশে বলল, তুমি যেহেতু আমার হাতে বন্দি, তার উপর যেকোনো সময় উপরের টিকিট হাতে পেয়ে যাবে, তাই তোমার থেকে লুকানোর কোনো দরকার মনে হয় নাই। খানিকটা ভেবে বলল, মেয়েগুলোকে বিদেশে পাচার করব, আর যেগুলো বায়ারদের পছন্দ হবে না তাদের কিডনি, চোখ মানে সেই অঙ্গগুলো বিক্রয়যোগ্য, সেগুলো বিভিন্ন হসপিটালে বেচে দেব। আরোহীর চোয়াল শক্ত হয়ে উঠল, কত সহজেই এত নিকৃষ্ট একটা কথা বলে ফেলল লোকটা, ঘৃণায় শরীরটা রিরি করছে তার। কিছু একটা ভেবে বলল, তুমি বেশ চালাক সাজিদ খন্দকার, মানতেই হবে তোমার বুদ্ধির লাজবাব। কিভাবে নিজের ব্যবসার অবস্থান আর কালো জগৎ একসাথে চালিয়ে যাচ্ছ, আর দুটাতেই সাকসেসফুল। বাংলাদেশে খন্দকার গ্রুপ অব কোম্পানি সবাই এক নামে চিনে। আই এম ইমপ্রেসড। সাজিদ খন্দকার লাজুক হাসল, সে বুঝতেও পারল না আরোহী তাকে কি পরিমাণ তেল মারল। সাজিদ খন্দকারের লাজুক হাসি দেখে আরোহীর ঠোঁটে ফুটে উঠল রহস্যময় বাঁকা হাসি, যা সাজিদ খন্দকারের অগোচরেই রয়ে গেল। খানিকটা অহংকার করে বলে উঠল, বুঝলে আরোহী চৌধুরী, এসব কালো জগৎ চালাতে গেলে অনেক তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়, যা সবার থাকে না। এই সাজিদ খন্দকারের সাথে পাঙ্গা নেওয়া তোমার ঠিক হয়নি। আরোহী সাজিদ খন্দকারের কথায় সায় জানিয়ে বলল, তা যা বলেছ, আসলেই অনেক বুদ্ধির দরকার, যা তোমার আছে। আমি সত্যিই অবাক হই মাঝে মাঝে তোমাকে দেখে। আচ্ছা, তোমার এই জগতে পদার্পণ কতদিন হল? সাজিদ খানিকটা ভেবে বলল, এই বছর 3 হবে। বাহ, এই কয়দিনে এত বড় একটা আস্তানা করে ফেললে। সত্যি অবাক হলাম আমি। আরোহীকে থামিয়ে দিয়ে সাজিদ বলে উঠল, আরে এটা কি বলো, এই আস্তানা তো আমার সবচেয়ে ছোট আস্তানা, পুরো দেশে এরকম প্রায় 5টা আস্তানা আছে। আরোহী চমকে যাওয়ার ভান করে বলল, 5টা? তাও বড় বড়? হুমম, সেখানে তো আরও অনেক মানুষও আছে। তা নিশ্চয়ই হাই প্ল্যাশ, জঙ্গলে হবে, তাই না? সাজিদ খানিকটা হেসে বলে উঠল, তুমি আসলে বোকা আরোহী চৌধুরী। তোমাকে কিভাবে ফোর্সে নিল সেটাই ভাববার বিষয়। হাই প্লাসে আস্তানা করলে সরকার সহজেই ধরে ফেলবে। আরোহী খানিকটা চিন্তিত কণ্ঠে বলল, তাহলে? আমার আস্তানা সব জনসমাগমে, যেমন ধরো আমার সবচেয়ে বড় আস্তানা হল চট্টগ্রাম বন্দরের ঠিক পাশেই একটা বাজার আছে। তার পশ্চিম পাশে কিছু ঘর সবসময় তালাবদ্ধ থাকে, ওখানেই। আরোহী চমকে উঠে বলল, যদি মানুষ ধরে ফেলে? সাজিদ শব্দ করে হেসে বলল, আমাকে কি এত বোকা মনে হয়? আমি আমার সব আস্তানা মাটির নিচে করেছি, মানুষ কেন কাকপক্ষী ও টের পাবে না? আরোহী মুচকি হাসল, তবে তা মাস্কের আড়ালে। তা বাকিগুলো ও কি চট্টগ্রামই? সাজিদ খন্দকার মুচকি হাসল, আরে না, পরেরটা মংলা বন্দরের পাশে যে বাজার জমি, ওখানেই। ঢাকাতে আছে 3টা, একটা সদরঘাটের কাছে, একটা ধানমন্ডি লেকের কাছে, আরেকটা যেখানে আপাতত তুমি বসে আছো।
আরোহী বলে উঠল, এত বড় একজন ব্যবসায়িক কি শুধু কি মেয়ে পাচারই করো নাকি? সাজিদ হেসে বলল, তোমার তো বেশ কৌতূহল আরোহী চৌধুরী। তা বেশ ভালো। জীবনে আর জিজ্ঞেস করতে পারো কি না পারো বলা তো আর যায় না, হয়তো এই মুহূর্তে তোমার প্রাণ নিয়ে নিতেও পারি। আরোহী শব্দ করে হেসে বলল, তা তো জানি, মৃত্যু যে আমার দোরগোড়ায় কড়া নাড়ছে। তার মানে তুমি স্বীকার করছো আমি তোমাকে মারার ক্ষমতা রাখি? আলবাত রাখো, এত বড় বড় কাজ করতে পারলা আর আমার মতো একজন নগণ্য মানুষকে মারা তো তোমার বা হাতের কাজ। সাজিদ খন্দকার আবারও শব্দ করে হাসল, হাসি যেন তার মুখ থেকে সরছেই না। তা ভালো বলেছ। ধরতে পারো এটা আমার মৃত্যুর পূর্ববর্তী ইচ্ছে। বলো তো শুধু কি নারী পাচার করো? না, শুধু নারী না, সাথে শিশুও আছে, সাথে সমস্ত প্রকার বেআইনি ড্রাগস আমদানি রপ্তানি তো হয়ই। আরোহী চমকে উঠে বলল, ড্রাগস? কি রকম আর কতদিন ধরে? এই ধরো ফেন্সিডিল, ইয়াবা, তারপর বিদেশি মদ, বিশেষ করে নিষিদ্ধ যেই মদগুলো। তারপর বেআইনি মাদক তো আছেই, সবগুলো এনে আমার আস্তানায় রাখি, আমি চেক আউট করি, তারপর বিভিন্ন আস্তানায় পাঠাই, সেখান থেকে সেল হয় চড়া দামে। এত কিছু যে করো, দেশের বর্ডার পেরোও কিভাবে? বড় বড় ক্ষমতাবানদের সাথে হাত থাকলে সবই সম্ভব। মানে হলে দেশের কিছু এমপি মন্ত্রী আছে যারা এসবে হাত আছে, মোটা অঙ্কের টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয় আর কি, তাদের সহায়তায় আনি। আরোহী দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ঠিক কাদের কথা বলছো বুঝতে পারছি না। সাজিদ খন্দকার ভ্রু বাঁকিয়ে তাকালো আরোহীর দিকে। তুমি ঠিক কি জানতে চাচ্ছ আরোহী চৌধুরী? মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ আর কি? মন্ত্রী সাখাওয়াত শেখ আছে। আরোহী হেসে সোজা হয়ে বসল, যা জানার তার জানা হয়ে গেছে। কিছু মানুষ নিজেকে এতটাই চালাক মনে করে যে সে ছাড়া হয়তো পৃথিবীতে চালাক বলে আর কেউ নেই। অথচ তারাই মাঝে মাঝে সবচেয়ে বোকার মতো কাজ করে বসে। তেমনই সাজিদ খন্দকার নামক লোকটা নিজের গুণগান গাইতে এতই ব্যস্ত যে তার গোপন তথ্য ফাঁস করতে ও একটুও কার্পণ্য করেনি। মুখে বাঁকা হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো আরোহী, সাজিদ খন্দকারের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, মেয়েদের গায়ে হাত তুলেছে কে? সাজিদ খন্দকার নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমার লোকেরা মেরেছে। আরোহী ঘুরতে ঘুরতে সাজিদ খন্দকারের ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়ে পকেটে থেকে নিঃশব্দে একটা ধারালো ব্লেড জাতীয় কিছু বের করে সাজিদ খন্দকারের গলায় চেপে ধরতেই সাজিদ থমকে গেল। আরোহীর ঠান্ডা গলায় বলল, কেন মেরেছিস? কি অপরাধ তাদের? কি ক্ষতি করেছে তারা তোর? সাজিদ ভয় কথা বের হচ্ছে না, তার উপর গলায় এমন ধারালো অস্ত্র। এই মেয়ের ঠিক কত রূপ আছে ভেবে পায় না সাজিদ খন্দকার। এই তো মাত্রই এত ভালো ভালো কথা, আবার এখনই আরেক রূপ। অস্ত্রটা যেভাবে ধরেছে একটু এদিক সেদিকে হলেই সোজা উপরের টিকিট হাতে দিয়ে দিবে। সাজিদের উত্তর না শুনে যেন আরোহীর শরীরের রগগুলো ধপধপ করে জ্বলে উঠছে। আরোহী বেশ জোরে গলায় ছুরিটা আরেকটু চেপে ধরতেই বলে উঠল, কেন মেরেছিস? কি ক্ষতি হচ্ছে তারা তোর? কি শত্রুতা আছে তাদের সাথে? গলা হালকা একটু কেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আরোহীর যেন সেই দিকে কোনো খেয়ালই নেই। না, মাছি মেরে হাত নষ্ট করার মতো মেয়ে আরোহী চৌধুরী নয়, তা তুই ভালো করে জানিস সাজিদ খন্দকার, যা আজ তোকে ছেড়েই দিলাম। বলেই আরোহী তাকে ছেড়ে দিয়ে আবার সাজিদ খন্দকারের সামনে গিয়ে বসল। সাজিদ খন্দকার যেন হাফ ছেড়ে বাঁচল। গলায় হাত দিয়ে গর্জে উঠে বলল,
তোমার এত বড় কলিজা আরোহী চৌধুরী! তুমি সাজিদ খন্দকারকে আঘাত করার দুঃসাহস দেখিয়েছ। আজ তোমার মৃত্যু নিশ্চিত। রাগে ফুপাতে ফুপাতে কথাগুলো বলেই কোমর থেকে রিভলভার বের করে আরোহীর দিকে তাক করল সাজিদ খন্দকার। আরোহী তখন ও চেয়ারে বসে নিজের নখ কামড়াচ্ছে আর একটু পরপর সাজিদ খন্দকারের দিকে তাকাচ্ছে, যেন এখানে কোনো সার্কাস হচ্ছে আর আরোহী সেটা মনোযোগ দিয়ে দেখছে। সাজিদ খন্দকারের হাতে রিভলভার দেখে আরোহী মুচকি হাসল। আরোহীর চোখে ঘাবড়ে যাওয়া বা ভয় কোনোটারই যেন স্থান নেই। এত নিশ্চিন্তে বসে নখ কামড়ানো দেখে সাজিদ খানিকটা থতমত খেয়ে গেল। আরোহীর দিকে তাক করে যেই গুলি ছুড়তে যাবে হঠাৎ প্রচণ্ড ব্যথায় সাজিদের দেহ কেঁপে উঠল। সাথে সাথে হাত থেকে রিভলভারটা মাটিতে খসে পড়ে গেল মাটিতে। এক হাত দিয়ে অপর হাত চেপে ধরে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হাতে গুলি করা হয়েছে। হাত চেপে ধরে এই দরজার দিকে তাকালো সাজিদ। সুলতান এক হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। সুলতানকে দেখে মুচকি হেসে রিভলভারের মাথায় ফুঁক দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সুলতান সাজিদ খন্দকারের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, ট্রেনিং প্রাপ্ত তো তাই নিশানা মিস হয় না আমার, একদম বরাবর হাতে। তোর ভাগ্য অনেক ভালো, নয়তো এতক্ষণে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে উপরে চলে যেতি যদি বাই এনি চান্স গুলিটা হাতে না করে মাথার খুলিতে করতাম। বাট গুড লাক, লাক ফেভার করেছে তোকে। বাট আই ডোন্ট নো কতক্ষণ ফেভারটা করে। ব্যথায় কাতরাতে কাতরাতে সাজিদ খন্দকার এক পলক সুলতানের দিকে তাকালো। চোখ লাল হয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে সুলতানকে। যা দেখে সুলতান হাসল। বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে আরোহীর দিকে তাকালো সুলতান। আরোহী মুচকি হাসল। কিছুক্ষণের মাঝেই কালো পোশাকধারী শক্তপোক্ত চেহারার কিছু মানুষ সেই স্বল্প আলোর রুমটায় প্রবেশ করল। সাথে রয়েছে অনেকগুলো স্ট্রেচার। একে একে প্রতিটি মেয়েকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে এবং হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করা হবে। আরোহী দীর্ঘ শ্বাস ছেড়ে মেয়েগুলো চলে যাওয়া দেখে ফের সুলতানের দিকে তাকাল। চোখে মুখে ক্লান্তিতে ছেয়ে আছে। আরোহী ঘাড় বাঁকিয়ে এক পলক সাজিদ খন্দকারের দিকে তাকালো। অবহেলিত বস্তুর ন্যায় পড়ে আছে সে। আরোহী ঠোঁট এলিয়ে হাসল। এমনটা তো হওয়ারই কথা ছিল। খোদা তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আরোহী সাজিদ খন্দকারের সামনে হাঁটু গেড়ে বসল। সাজিদ খন্দকার দুর্বল নেত্রে আরোহীর দিকে তাকাল। ব্যথায় নীল হয়ে যাওয়া মুখখানি দেখে বিন্দু মাত্র মায়া হল না আরোহীর। গাটা ঘৃণায় রি রি করে উঠল। মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে আরোহী বলল, বলেছিলাম না অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, শুনলে না তো আমার কথা। আসলে আরোহী তোর মতো দুপয়সার বুদ্ধি ঘটে নিয়ে চলে না। তোর মতো কত লাফাঙ্গাদের টাইট দিয়ে সোজা করেছি। যদিও তাদের কাছে তুই চুনোপুটি। তোকে আমি একদম মারতাম না, জানে মারার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু ওই যে ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চাদের তোরা কষ্ট দিয়েছিস, যতবার তোকে ছেড়ে দেব বলে ভাবছি ঠিক ততবারই ওই বাচ্চা ফুলটার রক্তাক্ত শরীরটা আমার চোখের সামনে ভেসে উঠছে। ইচ্ছে করছে তোকে কেটে টুকরো টুকরো করে আমার পোষা কুকুরদের খাওয়াই। তুই তো জানিস সাজিদ খন্দকার আরোহী চৌধুরী কখনো তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না, তাই এটাও রাখবে না। হ্যাভ হ্যাঁ নাইস নাইট ডুড। বলেই আরোহী উঠে দাঁড়াল। এতক্ষণ সুলতান আরোহীর পাশে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিল। আরোহী দাঁড়াতেই সুলতান শুকনো ঢুক গিলে মনে মনে ভাবল, আল্লাহ ভালো জানেন আজ রাতে আবার কোনো নির্মম দৃশ্যের সম্মুখীন হতে হয় তাকে। আরোহী যে কতটা নির্মম হতে পারে তা সুলতানের অনেক আগেই ধারণা হয়ে গেছে। খুব শান্ত মেজাজের মানুষগুলো খুবই ভয়ানক, তারা শান্ত মাথায় ধীরে সুস্থে খুন করে।
আরোহী সবাইকে মারে না, বাট যাকে মারে সেই নির্মম দৃশ্য দেখলে একজন শক্ত মনের মানুষও অজ্ঞান হতে দুবার ভাববে না। আরোহী খুব সূক্ষ্মভাবে কেটে টুকরো টুকরো করে। আরোহী যেহেতু বলেছে কথার 1% ও এদিক সেদিকে হবে এটা সিউর। আরোহী পকেট থেকে ফোন বের করে মোবাইলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সুলতানের উদ্দেশ্যে বলল, রাত 12টার মাঝে ওকে আমার কাস্টাডিতে দেখতে চাই, অ্যাট এনি কষ্ট, আর মেয়েগুলোর যেন যথাযথ চিকিৎসা হয় সে বিষয়ে খেয়াল রাখবে, কাজে কোনো হেরফের আমার পছন্দ না। বলেই আরোহী বের হয়ে গেল। সুলতান এদিকে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভালোই রেগে আছে বোঝা যাচ্ছে, আরোহীর চেহারা দেখে বোঝার উপায় নেই যে সে রেগে আছে নাকি অন্য কিছু। এতটা শক্ত হতে আর কোনো মেয়ে মানুষকে সুলতান মনে হয় না দেখেছে। সুলতান পকেটে থেকে ফোন বের করে কাউকে কল করতেই 2 মিনিটের মধ্যেই একজন কালো রঙের পোশাকধারী দুজন লোক দরজা দিয়ে প্রবেশ করল। সুলতান কিছু একটা ইশারা করতেই লোকটা এক পলক সাজিদ খন্দকারের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। স্ট্রেচারে শুয়ে বেরিয়ে এলো রুম থেকে। সব শেষে সুলতানও বেরিয়ে এলো ওই রুমে থেকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 8টা বাজতে চলল। আরোহী ও তো এতক্ষণে চলে গেছে, তাই সুলতান আর কিছু না ভেবে রাস্তায় এসে একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ল। একটা লম্বা ঘুমের দরকার তার। আবার খিদেও পেয়েছে, কিন্তু বাড়িতে তো আর বউ নেই যে রেঁধে বেড়ে রেখেছে সে গিয়ে শুধুমাত্র খাবে। গিয়ে নিজের রান্না নিজেরই করতে হবে, সব কাজ একা হাতেই করতে হবে, কিছু তো আর করা যাবে না, কিন্তু এবারের ব্যবস্থা তো একটা করতেই হবে, বয়স তো আর কম হল না। দেখতে দেখতে 30-এর কৌটায় পা রাখল। এবার একটা বিয়ে না করলেই নয়। ঘড়ির কাঁটায় তখন 8:30। আরোহী ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখল সবাই একসাথে বসে আছে। আয়াত আর আবারার পাশাপাশি বসে কি বিষয় নিয়ে কথা বলছে। পাশেই রুষা বসে বসে মোবাইলে গুতোগুতি করছে। আরাফ আর মাহির নিজেদের মধ্যে কিছু একটা বলছে, আর মিরাজ রাইসা মোবাইলে কিছু একটা দেখছে, আর সোফার এক কোনায় আরুষ বসে আছে, পাশে একজন হুজুর। আরোহী ভ্রু কুঁচকে তাকালো হুজুরের দিকে। এখানে এত রাতে হুজুর কি করছে সেটাই ভাবছে সে। সবাই যার যার মতো কাজ করছে, আরোহীরও উপস্থিতি এখনো তাদের অবগত নয়। সবাই এখানে থম মেরে বসে আছো কেন? কারো জন্য অপেক্ষা করছো নাকি? আরোহীর কথা শুনে সকলে আরোহীর দিকে তাকাল। আবরার আরোহীর দিকে তাকিয়ে বলল, তোমার জন্যই অপেক্ষা করছি। আরোহী ভ্রু কুঁচকাল। আমার জন্য? কিন্তু কেন? দেখো আরোহী, তুমি যেহেতু রেজিস্ট্রার কাগজে সই করে দিয়েছ, ধর্মে নিয়ম বলেও তো একটা কথা আছে, তুমি তো হাফ কমপ্লিট করেই চলে গেলে, তাই বাকি হাফ কমপ্লিট করা প্রয়োজন বলেই আমি মনে করি। আরোহী আবরারের কথার ভাবার্থ উদ্ঘাটন করতে সক্ষম। সে ধীর পায়ে সোফায় গিয়ে বসে হুজুরের উদ্দেশ্যে বলল, হুজুর যা করার তাড়াতাড়ি করুন, আমি ভীষণ ক্লান্ত, যে কোনো সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারি। হুজুর এক পলক আরোহীর দিকে তাকিয়ে খাতা বের করল। পুনরায় বিয়ের রিচুয়াল অনুযায়ী 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ করল। মোনাজাত শেষ করে আরোহী উঠে দাঁড়াল। এখনো পূর্বের মতো আরুষ নিশ্চুপ, তা নিয়ে আরোহী মাথা ঘামাল না। গটগট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিকষ কালো রজনী, আকাশে নক্ষত্র কিংবা চন্দ্রের র্যাশমাত্র নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে আকাশের কালো রংটা যেন আরও গাঢ় আকার ধারণ করেছে। মেঘেদের ছুটোছুটি খেলা চলছে পুরো আকাশ জুড়ে, হয়তো নিচে নামার প্রয়াস চালাচ্ছে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে একমনে আকাশ দেখে যাচ্ছে আরোহী। চন্দ্রবিহীন আকাশে কি এমন আছে যেখানে তাকিয়ে থাকতে এত ভালো লাগে, বুঝতে পারে না আরোহী। চোখে চশমাটা এখনো চোখে আটসাট করে সেটে আছে।
আরোহী সচরাচর চোখে চশমা লাগায় না, নিতান্তই মাথা ব্যথার কারণে। আগে চশমা লাগালে মাথা ব্যথাটা কমে আসত, কিন্তু আজকাল তা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। ভেতরে ভেতরে অসুস্থ অনুভব হলেও বিশেষ একটা পাত্তা দেওয়া পড়ে না সেখানটায়। রুমের বাতি ঝালানো হয়নি, সবগুলো জানালার পর্দা টেনে ডিভানে এসে বসল আরোহী। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সে সবে মাত্র একটার ঘরে পৌঁছতে পারল। রুমে বিন্দু মাত্র আলো ঢুকার চান্স নেই। যাও রাস্তার নিয়ন বাতির আলো জানালার কাচ ভেদ করে ভেতরে আসতে চাইছিল, তাও সামনে থাকা পর্দার ভারী আস্তরণের জন্য আশা হয়ে উঠল না। ল্যাপটপটা অন করে পরনে অ্যাশ রঙের টি শার্টের ফুল স্লিভ এক হাতে খানিকটা টেনে ফোল্ড করতে করতে এক পলক ল্যাপটপের দিকে তাকাল। ব্লুটুথটা কানের সাথে সেট করে দক্ষ আঙুলগুলো চালালো ল্যাপটপের কিবোর্ডের উপর। হঠাৎ ব্লুটুথে টুং ঠাং আওয়াজ হতেই আরোহী ঘাড় ঘুরিয়ে ফোনের দিকে নজর দিল। সুলতানের কল দেখে খানিকটা অবাক হল সে। ব্লুটুথ কানে রেখেই কল রিসিভ করল, আবারও দক্ষ আঙুলগুলো ল্যাপটপের কিবোর্ডে চালাল, তবে এবারের গতি পূর্বের থেকে কম। হ্যালো সুলতান ভাই। আরোহী হেড অফিস থেকে কল এসেছিল। ইমেইলটা তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে, তুমি হয়তো দেখোনি। আরোহী কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল। হেড অফিস থেকে কেন? এনি প্রবলেম সুলতান ভাই? সুলতান হাসল। না, প্রবলেম নেই, তুমি ইমেইলটা চেক করো, দেন আমাকে ইনফর্ম করো, আমি লাইনেই আছি। আরোহী চকিত নজরে ল্যাপটপে তাকাল, যা করছিল তা স্কিপ করে ইমেইল অ্যাকাউন্টে ঢুকল। হেড অফিস থেকে ইমেইল এসেছে। সেটা অন করতেই আরোহী দেখতে পেল তার ট্রান্সফার লেটার সাথে বিভিন্ন তথ্য সমেত তার জয়নিং লেটারটাও অ্যাড করা। আরোহী দেখা শেষ করে পুনরায় বাক্য সাজালো বলার জন্য। এত ফাস্ট কেন সুলতান ভাই? আমি তো মাত্র এই কাজটা কমপ্লিট করলাম। সরকারি কাজ তো, তাই টাইম টু টাইম সবকিছু হয়। স্যার তো বলেছিলই তুমি যদি কাজটা করতে পারো তবে তোমার ট্রান্সফার কনফার্ম। আর শোনো, তুমি যেহেতু ফোর্সেই ছিলে তাই তোমার ট্রেনিংটা নিতে হবে না, তবে র্যাঙ্কিংটা নিজেই করতে হবে। আপাতত লেফটেন্যান্ট পদে থাকবে, তারপর ধীরে ধীরে র্যাঙ্ক বাড়বে। মম। শোনো, জয়নিং লেটারটা দেখেছ তো? কালই কিন্তু একবার হেড অফিসে যেতে হবে। যদিও কাগজপত্র আগেই জমা হয়ে গেছে, তবুও তোমাকে কাল যেতে হবে, একবার দেখা করে এসো। মম। সুলতান ভ্রু কুঁচকাল। সে এত কথা বলছে, অথচ যার খুশি হবার কথা সেই শুধু হুম হুম করছে। আরোহী কি তাহলে খুশি হয়নি? সুলতান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল। আরোহী। আরোহী চমকে উঠল। হে সুলতান ভাই, তুমি কি খুশি হওনি? আরোহী একটু হাসার চেষ্টা করে বলল। খুশি হব না কেন? কিছু একটা ভেবে। আচ্ছা সুলতান ভাই, তুমি হসপিটালে গিয়েছিলে? কি অবস্থা ওদিকে? দরকার পড়লে পাহারা আরো কঠোর করবে, কেউ যেন ওদের ধারে কাছে ঘেঁষতে না পারে। সুলতান হাসল। এই জন্যই মেয়েটা সবার থেকে আলাদা, নিজের শরীরের নাই ঠিক এখনও উনি ওদের নিয়েই চিন্তায় আছে। বেশ অনেকবার সুলতান দেখেছে আরোহী মাথায় যন্ত্রণায় কেমন ছটফট করতে, কিন্তু মুখ ফুটে কখনো কিছুই বলে না। বেশ কয়েকবার সুলতান বলেছে চেক আপ করাতে, কিন্তু তাও শুনতে নারাজ সে। ওরা ঠিক আছে আরোহী, তুমি চিন্তা করো না, এখন একটু ঘুমাও, তোমার শরীর খুব বেশি উইক, ঘুম প্রয়োজন তোমার। হঠাৎ দরজার নাব ঘুরার শব্দে চকিত নজরে তাকাল সেদিকে। সুলতানকে ধীরে ধীরে বলল। আচ্ছা রাখি সুলতান ভাই, পরে কথা হবে। বলেই ফোনটা কেটে টেবিলের উপর রাখল। ল্যাপটপটাও বেশ কিছুক্ষণ আগেই অফ করে দিয়েছিল। চারপাশে নিস্তব্ধ অন্ধকারে দরজার আওয়াজটা কেমন যেন তীক্ষ্ণতা ছড়াচ্ছে।
আরোহী ভ্রু কুঁচকে সেদিকেই তাকিয়ে আছে, এই এত রাতে কে আসবে তার ঘরে। আরোহী ডিভানেই গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল, ঠিক তখনই তার কানে ভেসে আসলো কারো পায়ের আওয়াজ। অন্ধকারে কেউ ধীরে ধীরে রুমে প্রবেশ করল, যদি ও খুব ভালো দেখা যাচ্ছিল না, তবে কড়া পারফিউমের ঘ্রাণ জানান দিচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি কে। পদধ্বনিটা ধীরে ধীরে প্রকট হচ্ছে, যা আরোহী চোখ বন্ধ করে ও বুঝতে পারছে। তার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে হঠাৎ শব্দটা থেমে যায়, গাঢ় নিঃশ্বাসটা আরোহীর চোখে মুখে আছড়ে পড়ছে, বোঝাই যাচ্ছে লোকটার মুখ তার মুখের ঠিক উপরে খুব নিকটে। নিজের কপলে শীতল স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল আরোহী। ফট করে চোখের পাতা খুলতে গিয়েও যেন খুলল না, শীতল স্পর্শটা কপল ছেড়ে ধীরে ঘাড়ের দিকে এগুতেই কাটকাট কণ্ঠে বলে উঠল, আমার ঘুম কিন্তু আপনার সেন্স অব হিউমারের থেকে ও পাতলা ডক্টর। নিঃশব্দ আবহাওয়ায় যেন কথাটা ঝংকার তুলে চার দেয়ালে ধাক্কা খেয়ে পুনরায় ফিরে আসল। আরোহীর দেওয়া ইনডিরেক্ট খোঁচাটা ঠিক হজম হল না আরুষের, তবে মুখে বাঁকা হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল, সেন্স অব হিউমারের কথা জানি না, তবে বিয়ের প্রথম রাতকে যে বাসর রাত বলে সেটা কিন্তু আরুষ খান খুব ভালো করে জানে, মিসেস আরুষ খান। আরোহী খানিকটা থতমত খেয়ে গেল, এই ব্যাটাকে জব্দ করতে গিয়ে নিজেই যেন জব্দ হয়ে গেল। সামনে থেকে সরেন, আমি উঠব। আরুষ আরোহীর দিকে আরও খানিকটা ঝুঁকে আরোহীর ওষ্ঠের উপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, বিছানায় যেতে এত তাড়া কেন বউ? তবে ডিভানে থাকলেও আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। আরোহী অবুঝের মতো তাকিয়ে আছে আরুষের দিকে, কথাটার ভাবার্থ ঠিক বুঝে উঠতে পারল না সে। আরোহী ওষ্ঠ দুটো ফাঁক করে দীর্ঘশ্বাস টেনে বলল, মানে কিসের অসুবিধা? আরুষ মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ালো, আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আই মিন বাসর আর কি। ঘরে এমন একটা হট অ্যান্ড স্পাইসি বউ থাকতে কেউ কতদিন আর ভার্জিন থাকবে? প্রায় সেকেন্ড পাঁচেক কথাটা মনে মনে আউড়ে চোখ বড় বড় করে তাকালো আরোহী, লোকটা দিনকে দিন কেমন লাগাম ছাড়া হচ্ছে। আরোহী ফট করে উঠে বসল, রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, আপনি এত রাতে আমার রুমে কি করেন আরুষ খান? আরুষ টেবিল থেকে এক গ্লাস পানি এনে ডিভানের চারপাশে ঢালতে ঢালতে বলল, এত সুন্দরী নরম তুলার মতো একটা বউ থাকতে আমি কেন ওই শক্ত পেট মোটা কোল বালিশ জড়িয়ে ঘুমাবো? হুয়াই। আরোহী চটজলদি ডিভান ছেড়ে উঠে দাঁড়াল। এই কি সমস্যা আপনার? ডিভান কি দোষ করল? ওটা ভিজাচ্ছেন কেন? পানির গ্লাস টেবিলে রেখে বিছানায় বসতে বসতে বলল, আসলে ডিভানটা অনেক দিন যাবৎ ময়লা, তাই একটু পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। আরোহী রেগে আরুষের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি জানেন আপনি একটা পাগল? আরুষ মুচকি মুচকি হাসতে হাসতে বলল, হুমম বউ পাগল। দিনের প্রথম ভাগের সূর্যের মিষ্টি আলো চোখে মুখে পড়তেই চোখজোড়া কুঁচকে এলো আরোহীর মনে মনে। খুব বিরক্ত ভঙ্গিতে কম্বলের ভাঁজটা টেনে আরও উপরে তুলতে গিয়েই খেয়াল হলো সে তার হাত নাড়াতে পারছে না, কোনো একটা শক্ত বাঁধনে আটকা পড়ে আছে তার সমস্ত শরীর। কানের কাছে একই সুরে কেউ লাভ ডাব শব্দ করেই যাচ্ছে বিরতিহীনভাবে। পিটপিট করে চোখের পাতা খুলে তাকালো আরোহী, চোখের সামনে সামনে কারো উন্মুক্ত বক্ষ দেখতে পেয়ে বেশ অনেকখানি চমকে ওঠে সে। ধীরে ধীরে রাতের কাহিনী মনে পড়তেই চোখজোড়া বন্ধ করে আরোহী। কাল রাতে তো বদমাইশটা ডিভান ভিজিয়ে দিয়ে তারপর ক্ষান্ত হল। ডিভানটা পুরোপুরি ভিজিয়ে দিয়ে আরামসে বিছানার উপর হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসল, আর বউ বউ করতে করতে মাথা হ্যাং করে দিয়েছিল। কথাগুলো মনে পড়তেই মুচকি হাসল আরোহী। সারাটা সময় তেল মেরাই গেছে, কিন্তু যখন বুঝল কাজের কাজ কিচ্ছুই হয়নি, শেষমেশ কোলে তুলে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে আরেক হাতে গায়ে কাঁথা টেনে গলা অবধি টেনে নিল দুজনের উপর। দু হাতে চেপে ধরে শুয়ে পড়ল,
যত যাই হোক একজন পুরুষের শক্তির সাথে একজন নারী শক্তি কখনো পেরে উঠবে না, যেমনটা কাল রাতে আরোহীও শত চেষ্টা করে ও আরুষের বাঁধন হতে মুক্ত হতে পারেনি। শেষে ক্লান্ত হয়ে আরুষের বুকেই মাথা দিয়ে ঘুমিয়েছে। কথাগুলো ভেবেই আরোহী চোখ খুলে তাকালো, ঘুমটা পুরোপুরি ভেঙে গেছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে সকাল 7টা। বালিশের তলায় থেকে কাঁপুনি টের পেল আরোহী, ফোন ভাইব্রেট মুডে বেজেই চলেছে। আরোহী এক হাত আরুষের শক্ত বাঁধন হতে মুক্ত করে হাত বাড়িয়ে বালিশের তলায় থেকে মোবাইলটা বের করল। স্ক্রিনে সুলতান ভাই নামটা দেখে খানিকটা অবাক হয়ে এক হাতে ফোনটা ধরে রিসিভ করে কানে ঠেকাল। শুভ সকাল আরোহী। শুভ সকাল সুলতান ভাই। এত সকালে ফোন করলে যে কোনো সমস্যা হয়েছে? সবার জন্য এত সকাল হলেও তোমার জন্য মোটেও এত সকাল না। তুমি সচরাচর 7টায় উঠো না, শরীর কি খারাপ তোমার? আগেই বলছিলাম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নাও, তুমি তো আমার কোনো কথাই শুনো না। আজ সত্যি ভাই ভাবলে কথা শুনতে। আরোহী নিঃশব্দে হাসল। আসলেই সুলতান তার জন্য চিন্তা করে। একজন ভাই যেমন বোনকে আগলে আগলে রাখে তেমনভাবেই সুলতান আরোহীকে ট্রিট করে। আহা সুলতান ভাই, এত বেশি কেন ভাবো বলো তো? আমার কিচ্ছু হয়নি বাবা, আমি ঠিক আছি। আসলে কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলাম তাই দেরি হয়েছে, আর আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিব তো এত উতলা হইও না তো। হুমম ঠিক আছে। আর শোনো, আজ কিন্তু হেড অফিসে যাওয়ার কথা ছিল, 9টায় গিয়ে দেখা করে এসো কেমন? আর আরোহী বলো। সুলতান হালকা হেসে বলল, তোমার মেহমানকে তো ভালোই মেহমানদারি করা হয়েছে, তুমিও এসে আরও ভালোভাবে করতে। আরোহী রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, আজকে একটু বেশি যত্ন করতে বলো সুলতান ভাই, কারণ কুরবানির আগে গরুকে বেশি খাওয়াতে হয়। তা কখন আসবে তুমি? রাতে। বলেই আরোহী ফোন কেটে দিল। ফোনটা কেটে মুখ তুলে উপরে তাকালো আরোহী। সকালের মিষ্টি আলোতে লোকটার চেহারাটা কেমন আদুরে আদুরে লাগছে। খোঁচা খোঁচা দাড়ি আর বেশি ঘুমানোর ফলে ফর্সা গাল, ঠোঁট, নাক সব ফুলে ফুলে আছে। চুলগুলো জেল না থাকার দরুন এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। কেমন যেন বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। আরোহী চুলে হাত দিতে গিয়েও থেমে গেল। আরুষকে ঠেলে উঠতে গেলে আরুষ ঘুমের মাঝেই আরও জোরে চেপে ধরল। আরোহী ভ্রু কুঁচকে তাকালো আরুষের দিকে। ঘুমের মাঝে ও কপাল কুঁচকে রেখেছে লোকটা। আরোহী আরেকটু নড়াচড়া করতেই আরুষ ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আরু প্লিজ নড়িস না, ঘুমুতে দে, তোর যন্ত্রণায় বহুদিন ঘুমাতে পারি না। আরোহী বিরক্ত কণ্ঠে বলল, আমাকে ছাড়ো আরুষ ভাই, আমার কাজ আছে, উঠতে হবে, তুমি ঘুমিয়ে থাকো না। তোমাকে তো আমি উঠাচ্ছি না। আরুষ আরেকটু শক্ত করে ধরে বলল, আমি ঘুমাচ্ছি মানে তুই ও আমার সাথে ঘুমাবি আরু, আর কোনো কথা শুনব না। আরোহী বেশ অনেকটাই বিরক্ত হল। একদিকে তার শত রাজ্যের কাজ এসে জমা হয়েছে, আর এদিকে মহাশয় শোয়া থেকে উঠতেই দিচ্ছে না। আরোহী দাঁতে দাঁত চেপে আরুষের কাছ থেকে নিজেকে মুক্ত করতে করতে বলল, আরুষ ভাই, তুমি কি আমাকে ছাড়বে নাকি এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব? তুমি তো জানোই ছোটবেলা থেকে আমি লাথিতে বেশ পটু। আরুষ তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো, চোখ দুটো বড় বড় করে বলল, ছি আরু, তুই তো কবিরা গুনাহ করতেছিস, তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চায়। আরোহী চোখ দুটো ছোট ছোট করে বলল, আমি কবিরা গুনাহ করতেছি? আরুষ ঘুমু ঘুমু চোখ নিয়ে উঠে বসল। ফার্স্ট অব অল, তুই জামাইকে সেই কখন থেকে ভাই ভাই ডাকতেছিস, তার ওপর আবার জামাইকে লাথানোর ও হুমকি দিতেছিস, এটা কি কবিরা গুনাহর মধ্যে পড়ে না? আরোহী নিজের ঠোঁটের উপর চিমটি কাটতে কাটতে ভাবুক ভঙ্গিতে বলে উঠল,
তা এই কথাটা কোনো হাদিসে লেখা আছে শুনি যে জামাইকে ভাই বলা যাবে না? আরুষ থতমত খেয়ে বলল, আপাতত হাদিসটার নাম পড়তেছে না, তবে তুই আমাকে আর ভাই ডাকবি না, পরে দেখা যাবে আমার বাচ্চা কাচ্চা আমাকে বাবা না ডেকে মামা ডাকতেছে। আরোহী বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেতে যেতে ঠান্ডা গলায় বলল, তোমার হাদিস নিয়ে তুমিই বসে থাকো, আর হাদিসের নামে আজাইরা কথা বলবা তো খবর আছে, ভালো কিছু জেনে তারপর বলবা, বানোয়াট কথা বললে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। জানতে হলে অনেক বিখ্যাত হাদিস বই আছে, তা পড়ো এবং জানো। বলেই আরোহী ওয়াশরুমে ঢুকে গেল। বিছানায় বসে আরোহীর ঠান্ডা গলার ধমক ঠান্ডা মাথায় খালি পেটে হজম করল। সকালের নাশতা শেষ করে আরোহী রুমে এসে রেডি হতে হতে দেয়াল ঘড়ির দিকে তাকাল। ঘড়ির বাধ্য কাঁটাগুলো টিকটিক করে জানান দিচ্ছে এখন 8:30। বউ। দরজায় কারো কণ্ঠ শুনতে পেয়ে আরোহী ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। অ্যাশ কালারের শর্ট স্লিভের একটা টি শার্ট পরিহিত, যা একদম শরীরের সাথে আটসাট করে সেটে আছে। পেটের কাছে 6টা ভাঁজ স্পষ্ট, আর কালো রঙের ট্রাউজার পরে হাত দুটো আড়াআড়ি ভাবে ভাঁজ করে বুকের মধ্যে বেঁধে দরজার সাথে হেলান দিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে আরুষ। আরুষ সচরাচর এমন আটসাট ড্রেস পরে না। আরোহী আরুষের দিকে তাকাতেই আরোহীকে চোখ মেরে ভেতরে ঢুকে বিছানায় বসল। আরোহী সেদিকে এক পলক তাকিয়ে পুনরায় ব্ল্যাক শার্টের স্লিভ গুটাতে এক পলক আয়নার দিকে তাকাল। মুচকি হেসে বলল, এসব জোকার মার্কা কাজে আরোহী চৌধুরী ইমপ্রেস হবে না ডক্টর আরুষ খান। এসব পুরনো ট্রেন্ড, নতুন আর ইউনিক কিছু ট্রাই করেন, তাহলে যদি কিছু হয়। আরোহীর দেওয়া খোঁচাটা ঠিকঠাক হজম করে বাঁকা হাসল আরুষ। বিছানা ছেড়ে উঠে আরোহীর দিকে এগুতে বলল, তাই নাকি বউ? আজকাল বেশ রোমান্টিক মুডে আছো দেখছি। আমি তো ভাবছিলাম 2-1 বছর তো কমপক্ষে, এখন দেখি তোমারই এত তাড়া। আরোহী আয়না দিয়ে আরুষের দিকে তাকাল। ততক্ষণে আরোহীর ঠিক পিছনে এসে দাঁড়াল। আরোহী ভ্রু কুঁচকে আরুষের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। আরুষ দুহাতে আরোহীর কোমর চেপে ধরে কাঁধে থুতনি ঠেকাল। আরু দেখো তো কে বেশি ফর্সা, আমি না তুমি? আরোহী থতমত খেয়ে আরুষের দিকে তাকাল। এই মুহূর্তে এই প্রশ্নটা মোটেও আশা করেনি সে। তবে এই বদমৈশের ধারা সব সম্ভব। আরোহী আয়নায় তাকিয়ে দেখে আরুষ মুচকি হাসছে। আরোহী ভালোই বুঝতে পারছে আরুষ তাকে জ্বালানোর পায়তারা করছে বেশ ভালো রকমের। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম। আরোহী ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। একজন ইউনিফর্ম পরিহিত পুরুষ ঠিক তার সামনে বসে আছে। মাথায় আধা পাকা চুল থাকলেও চোখে মুখে দারুণ তারুণ্য। বয়সটা ঠিক 40-45-এর মাঝামাঝি। আরোহীকে দেখে ঠোঁট এলিয়ে হাসল। আরোহী চৌধুরী, স্পেশাল ফোর্স অফিসার, অ্যাম আই রাইট? আরোহী চোখে মুখে গম্ভীরতা বজায় রেখে ধীর স্বরে বলল, ইয়েস স্যার। প্লিজ সিট ডাউন। আরোহী লোকটার সামনে রাখা চেয়ারে বসল। টেবিলের উপর চোখ বুলাতে নেম প্লেট চোখে পড়ল আরোহীর। ঠোঁট জোড়া নাড়িয়ে একবার পড়ে ফেলল নামটা, সোহাইব হাওলাদার। আরোহী চৌধুরী, তোমাকে ডেকে পাঠানোর আমার দুটো কারণ আছে। আরোহী চকিত নজরে তাকাল লোকটার দিকে। আরোহীর প্রশ্নাত্মক দৃষ্টি লক্ষ্য করে হাসল লোকটা। গলাটা পরিষ্কার করে এক পলক আরোহীর দিকে তাকাল। মেয়েটা বয়সের তুলনায় অতিরিক্ত গম্ভীর আর অভিজ্ঞ। এই বয়সে এত সাফল্য সত্যিই আশ্চর্যজনক। তোমার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে আরোহী। এই অল্প বয়সেই তুমি প্রায় শতাধিক কেস হ্যান্ডেল করেছ, বিভিন্ন রিস্কি মিশন ও কমপ্লিট করেছ, অনেকগুলো অপারেশনের লিড করেছ। এগুলো সত্যিই প্রশংসাযোগ্য।
বিরক্ত লাগল আরোহীর। তার কাজ সে কমপ্লিট করেছে, এতে এত প্রশংসা করার কি আছে? স্পেশাল ফোর্স থেকে তোমাকে ট্রান্সফার করতে রাজি ছিল না, কিন্তু তারপর কোনো একটা রিজনে তারা বাধ্য হয়েছে। রিজন যদিও আমি জানি না, জানলেও বলতে বাধ্য নই। তবে বিডিতে ট্রান্সফারের পর এখানকার রুলস অনুযায়ী তোমাকে লেফটেন্যান্ট থেকেই স্টার্ট করতে হবে এবং ফিল্ডে থাকতে হবে। আরোহী মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। ওকে স্যার। বাট আরোহী, আমি তোমাকে আরেকটা গুরু দায়িত্ব দিতে চাই। আরোহী প্রশ্নাত্মক দৃষ্টিতে পুনরায় লোকটার দিকে তাকাল। তোমাকে সিক্রেট ফোর্সের টিম লিডার হিসেবে দেখতে চাই। পৃথিবীর প্রতিটি দেশেই একটা করে সিক্রেট ফোর্স রয়েছে, তেমনি বিডিতেও আছে। তোমার অভিজ্ঞতা আর দক্ষতা, রেসপন্সিবিলিটি, বুদ্ধিমত্তা সত্যিই প্রশংসার দাবিদার, তাই আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না। বাট স্যার। নো এক্সকিউজ আরোহী, ইটস মাই অর্ডার, বাট ইটস সিক্রেট। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে বলল, ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। লোকটা আবারও হাসল। বেস্ট উইশেস ফর ইউ আরোহী। আরোহী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, থ্যাংক ইউ স্যার। লোকটা হাতে একটা প্যাকেট আরোহীর দিকে দিয়ে বলল, তোমার সম্বল, তোমার রেসপন্সিবিলিটি আরোহী। আরোহী প্যাকেটটা হাতে নিতে নিতে বলল, থ্যাংক ইউ স্যার। আরোহী ধীর পায়ে বেরিয়ে গেল। বাইরে বের হতেই দেখল সুলতান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী দেখা মাত্রই সুলতান হাসি হাসি মুখ করে সামনে এগিয়ে এলো। কি অবস্থা আরোহী? বেশ চিন্তিত মনে হচ্ছে। আরোহী প্যাকেটটা গাড়ির সিটের উপর ফেলে পিছনে উঠে বসল। সুলতান ও কিছু না বলে ড্রাইভিং সিটে বসে গাড়ি পিছনে টার্ন নিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। সুলতান লুকিং মিররে তাকিয়ে দেখে আরোহী পায়ের উপর পা তুলে ভাবুক ভঙ্গিতে বসে আছে। সুলতান ভ্রু কুঁচকাল। হেড অফিস থেকে বের হওয়ার পর থেকে আরোহী কিছু একটা ভাবছে। আরোহী যেন শুনতে পেল না, তা দেখে সুলতান প্রশ্নাত্মক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আরোহী শুনতে পাচ্ছ? আরোহী চমকে লুকিং মিররে তাকাল। হ্যাঁ সুলতান ভাই, বলো। আরোহী, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আরোহী একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ঠিক চিন্তিত না, তবে হেড অফিস থেকে একটা দায়িত্ব দিতে চেয়েছে। সুলতান ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, দায়িত্ব? হুম, সিক্রেট ফোর্সের টিম লিডার। সুলতান চোখ বড় বড় করে বলল, সিক্রেট ফোর্স? হুমম। সুলতান আর কোনো কথা বাড়াল না। আরোহী ও চুলচাপ লুকিং মিররে এক পলক তাকিয়ে বাইরে তাকাল। বেশ অনেকক্ষণ নীরবতা পালন করার পর আরোহী সুলতানের দিকে তাকিল। বুঝলে সুলতান ভাই, ভাবছি এসব গুন্ডাগিরি ছেড়ে শিক্ষকতা করব, তাও আবার ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের ৩য় বর্ষের ক্লাসটায়। কি বলো তুমি? সুলতান চকিত নজরে মিররে আরোহীর দিকে তাকাল। শুকনো ঢুক গিলল সে, গলাটাও কেমন যেন শুকিয়ে আসছে। আরোহী কি তাহলে জেনে গেল সব? জানো সুলতান ভাই, ওই ক্লাসে একটা মেয়ে আছে, নাম লামিয়া মুনতাহা। 2 ভাই বোনের মধ্যে সে বড়। বাবা স্কুল মাস্টার আর মা গৃহিণী। ছোট ভাইটা ক্লাস 5-এ পড়ে। মধ্যবিত্ত ফ্যামিলি, তবে আশ্চর্যজনক হলেও মেয়েটার একটা ভ্যাবলা প্রেমিক আছে। সুলতানের কাশি উঠে গেল। শেষমেশ মান সম্মানের আর কিছুই বুঝি রইল না। আরোহী বাঁকা হাসি দিয়ে সুলতানের দিকে পানির বোতল এগিয়ে দিল। পানি পেয়ে সুলতান গাড়িটা রাস্তার এক সাইডে পার্ক করে ঢকঢক করে পানি পান করল। মেয়েটাকে আর কত আশা দেবে সুলতান ভাই? এবার তো বিয়েটা করো। আমি বুঝি না ভাবছ, আমার বিডিতে ট্রান্সফারে তোমার এত হম্বিতম্বি কেন?
আমার ট্রান্সফার কনফার্ম হলেই তোমারটা এমনিই কনফার্ম, আমি তো আগে থেকে এই সবটা জানতাম। আরোহীর কথা শুনে সুলতান চোখ বড় বড় করে লুকিং মিররে আরোহীর দিকে তাকালো। এই ভয়ঙ্কর মেয়েটাকে সহজভাবে নেওয়া তার উচিত হয়নি। এ তো পাতাল থেকে ও কথা টেনে হিচড়ে বাইরে বের করে আনে। কোনো কিছুই যেন গোপন থাকে না, এই মেয়ের কাছে অদৃশ্য চোখ দিয়ে সব দেখতে পায় যেন। সব দিকে খেয়াল আছে তার। হুমম করব বলেই পুনরায় গাড়ি স্টার্ট দিল সে। গাড়ি ঘুরিয়ে খান বাড়িতে চলে এলো আরোহী। শত হোক শ্বশুর বাড়ি তো। গাড়ি থেকে নামতেই সুলতান পিছনে থেকে বলে উঠল, রাতে কয়টায় আসবো আরোহী? আরোহী ঘাড় বাঁকিয়ে বাঁকা হাসি ফুটিয়ে বলল, 10টায়। সুলতান গাড়ি ঘুরিয়ে চলে গেল। আরোহী খান বাড়িতে ঢুকে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকেই নজরে এলো না। এদিকে সদর দরজা খোলা, ব্যাপার কি? আরোহী ড্রয়িং রুমে যেতেই শাহিদা খালা দৌড়ে আসলো আরোহীর দিকে। আরে আরে আরু আম্মা দি, কিরাম আছেন আপনি? আরোহী মুখে হাসি ফুটিয়ে বলল, এই তো খালা আছি ভালো, তুমি কেমন আছো খালা? আর বাড়ির সবাই কোথায়? হয় আমিও ভালা আছি। বড় ভাবি আর ছোট ভাবি তো মার্কেটও গেছে, ভাইজান হেরা অফিসে, আর মিরাজ বাবা গেছে কোনো বন্ধুর বাড়িতো, আর আরুষ বাবা তো হসপিটালও। ওহ আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম, তুমি খাবার রেডি করো। আচ্ছা আম্মা। আরোহী সিঁড়ি বেয়ে উপরে উঠে আরুষের রুমে ঢুকল। আরোহী চারপাশে এক পলক তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে পকেটে থেকে ফোন বের করে কারো নাম্বারে একটা লম্বা মেসেজ টাইপ করল। বিয়ে করার খুব শখ না বাছাধন? মজা বুঝাচ্ছি তোমার বিয়ে করার। মনে মনে কথাটা বলেই কাবার্ড থেকে আরুষের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকল। কিছুক্ষণ পরেই ক্রলিং বেল বাজতেই শাহিদা খালা দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে তাকালো। দরজার সামনে রুষা দাঁড়িয়ে আছে, হাতে একটা ট্রলি ব্যাগ। আরে রুষা আম্মা তুমি? রুষা কিছু বলতে নেবে পিছনে থেকে কেউ বলে উঠল, খালা ওকে ভেতরে আসতে দাও, আমার জিনিসপত্র নিয়ে এসেছে। খালা পথ ছেড়ে দাঁড়াতেই রুষা একটা হাসি দিয়ে ভেতরে ঢুকল। আরোহী তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, ট্রলি টানিয়ে আয় রুষো। আরোহী আরুষের রুমে ঢুকল, পিছনে পিছনে রুষাও ঢুকল। তার মাথায় যেন কিছুই ঢুকছে না, আসলে তার বোন চাচ্ছেটা কি? আরোহীর দখলে আরুষের রুমের অর্ধেক জিনিস, যেমন কাবার্ডের একপাশে আরোহীর কাপড় তো অপর পাশে আরুষের। বিছানার হাফ আরোহীর তো হাফ আরুষের। এমনকি স্টাডি টেবিলে, বুক শেলফে অর্ধেক আরোহীর অর্ধেক আরুষের। যা দেখে আরুষ রীতিমতো মতো টাস্কিত, চমকিত, অবাকিত, সাথে আতঙ্কিত, কখন জানি আবার কিসে ভাগ বসাতে চায়। সারাদিন শেষে রাত 8টায় হসপিটালে থেকে ফেরার পর থেকে প্রায় 15 মিনিট ধরে নিজের অতি চেনা রুমটাকে বারবার চোখ ঘুরিয়ে দেখছে, এটা কি আদৌ তার রুমই ছিল? নিজের জিনিসের থেকে আরোহীর জিনিসই বেশি দেখা যাচ্ছে। আরুষের মুখভঙ্গি দেখে রুষা হাসতে হাসতে ফ্লোরে লুটোপুটি খাওয়ার দশা। আরোহী সোফার উপর বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর চোখে আরুষের গতিবিধি লক্ষ্য করছে আর মুচকি মুচকি হাসছে, বেচারা সত্যিই টাস্কিত। আরুষ হাতের এপ্রনটা বিছানার উপর রেখে আরোহীর দিকে তাকালো। এসব কি আরু? আরোহী মোবাইল থেকে চোখ তুলে আরুষের দিকে তাকালো, ভ্রু জোড়া কুঁচকে বলল, কোনো সব? আমার ঘর এভাবে দখল করার মানে কি? তোর রুম না আছে ওখানে যা। আরোহী চোখ দুটো ছোট ছোট করে বলল, ডক্টর আরুষ খান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আপনার সদ্য বিয়ে করা বউ,
এই ঘরে আপনার যতটুকু অধিকার আমার ততটাই অধিকার। আর আপনাকে তো বের করে দিচ্ছি না রুম থেকে, জাস্ট হাফ কেটে দিচ্ছি। এত রিয়েক্ট করার মানে কি? বিয়ে করার সময় মনে ছিল না? আরুষ আরোহীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। এই মেয়ের মতিগতি ঠিক লাগছে না। ঘাপলা তো আছেই। আপাতত কথা না বাড়িয়ে কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরোহী সেদিকে নজর দিয়ে ঠোঁট এলিয়ে হাসল। হঠাৎ রুষার ফোনে কল আসায় সে ফোনটা পকেট থেকে বের করে স্ক্রিনে তাকাল। স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে লাজুক হাসল, তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে গেল। আরোহী ভ্রু কুঁচকে রুষার যাওয়ার দিকে তাকাল। বোনটা তার বাজেভাবে ফেসেছে, ছেলেটা ভালো, তাই আরোহীর ও তেমন কোনো আপত্তি নেই। আরোহী ও হাতে ফোন নিয়ে ছাদের উদ্দেশ্যে পা চালাল। জরুরি একটা ফোন করতে হবে। হেড অফিস থেকে মেইল এসেছে এই মিনিট 20 আগে। নতুন মিশনের ডাক পড়েছে আবার। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। একটু স্বস্তির নিঃশ্বাসটুকুও ফেলবার জো নেই। কালই একবার হেড অফিসে যেতে হবে, ওখান থেকে সিভিলিয়ান হয়ে উল্লেখিত জায়গায় যেতে হবে। ব্যাপারটা ভীষণ রিস্কি আর সিক্রেট। তবে আশ্চর্যজনক হলেও নতুন কেসটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে। মনে হচ্ছে কেঁচু খুঁড়তে না কেউটে বেরিয়ে আসে। তবে ব্যাপারটা মন্দ হবে না, নতুন নতুন অভিজ্ঞতা হবে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে নির্দিষ্ট নাম্বারে কল করল আরোহী। দ্বিতীয়বার রিং হতেই অপর পাশে থেকে কলটা রিসিভ হয়ে গেল। আরোহী গম্ভীর কণ্ঠে বলল, খবর বলেন। অপর পাশ থেকে কিছু বলতেই আরোহী বলে উঠল, ঠিক আছে, আমি আসব। অপর পাশে থেকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আরোহী। ফোনটা রেলিংয়ের উপর রেখে দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করল। আকাশে নেই কোনো চন্দ্র কিংবা নক্ষত্র। মেঘেরাও হয়তো আজ ছুটি নিয়েছে। চারপাশ নিস্তব্ধ অন্ধকার, নেই কোনো বাতাসের ছিটেফোঁটা, কেমন যেন গুমট ভাব। মোবাইলের ডিসপ্লেতে এক পলক সময়ের গণ্ডিটা দেখে নিল আরোহী। প্রায় 9টা। 10টায় সুলতান আসবে, কারো হিসেব চুকাতে বের হতে হবে। হঠাৎই কড়া পারফিউমের ঘ্রাণে মুখরিত হল চারপাশ। পাশে কারো উপস্থিতি টের পেয়েও কিছু বলতে ইচ্ছে হল না আরোহীর। নীরবতার পর্দা ছেদ করে আরুষি বলল, আরু। আরোহী সামনের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, কিছু বলবে তুমি? তুই কি আজও আমাকে ক্ষমা করতে পারিসনি? আরোহী ঘাড় ঘুরিয়ে এক পলক আরুষের দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকাল। তোমার কেন এমন মনে হচ্ছে? আমি কি তোমাকে কিছু বলেছি? আরুষ কথা ঘুরাল। তুই যতটা কঠিনভাবে নিজেকে প্রকাশ করিস ততটাও কঠিন তুই না আরোহী। কেন এত গম্ভীর হয়ে থাকিস? জীবনের কোনো কথা তুই শেয়ার করিস না, সব কথা চেপে যাস, এভাবে কি আদৌ বাঁচা যায়? আরোহী মুচকি হাসল। দিব্যি বেঁচে আছি। আরুষ দীর্ঘ শ্বাস ফেলে আরোহীর কাছ ঘেঁষে বাহু টেনে মুখোমুখি দাঁড় করাল। শক্তপোক্ত হাত দুটো দিয়ে আরোহীর কোমল মুখখানি আজলে তুলে নিল। এভাবে বেঁচে থাকা যায়, তবে ভালো থাকা যায় না আরু। তোকে নিয়ে আমার ভয় হয় জানিস। যেই আরুষ খান জীবনে কোনো কিছুর পরোয়া করত না, ভয় কি জিনিস তা জানতো না, আজ সেই আরুষ খানকে ভয় যেন আষ্টে পৃষ্ঠে ধরে থাকে। ভীষণ ভয় হয় আরু, শুধু তোকে হারাবার ভয়। একবার হারিয়ে ফিরে পেয়েছি আর হারাতে চাই না। তোর কিছু হলে আমি সত্যি মরে যাব আরু। ট্রাস্ট মি আরু। আরোহী আলতো চোখে তাকালো আরুষের মুখের দিকে। অন্ধকারে ও যেন স্পষ্ট দেখা যাচ্ছে শুভ্র মুখের আদল রক্তিম হয়ে উঠেছে, যেন একটু টোকা দিলই রক্ত বের হবে। চোখে তার আকুল তৃষ্ণা। আরোহী হাসল।
আরোহীর হাসি দেখে আরুষ খানিকটা এগিয়ে আরোহীর কপালে উষ্ণ স্পর্শে ওষ্ঠ দুটো চেপে ধরে সেকেন্ড কয়েক থেকে কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। ধীর কণ্ঠে বলল, কথা শুনিস না কেন আরোহী? তোর পেশা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে তুই অল টাইম রিস্কি মিশন হ্যান্ডেল করিস, কখনো লাইফ রিস্কে কাজ করিস, নিজের প্রতি একটু মায়া হয় না তোর? এত পাষাণ কেন তুই? আরোহী আলতো হাসল। কিছু হবে না আমার। এত টেনশন করো কেন বলো তো? তুমি না ডাক্তার, তুমি জানো না টেনশন করা শরীরের জন্য কতটা ক্ষতি। সকল রোগের সৃষ্টি হয় এই টেনশন থেকে, যা ভাগ্যে আছে তাই হবে, রিস্ক জানি তাই বলে সত্যিটা সবার আনতে, অন্যায় রুখতে পিছু হটব। ইম্পসিবল। দেশে কত অবিচার হচ্ছে তুমি জানো? টাকার জোরে কত রাজনৈতিক দলের লোকেরা নিজেদের গদি টিকিয়ে রেখেছে, কত অপকর্ম করে টাকা দিয়ে ধামাচাপা দিচ্ছে। কত নারী শিশু অবহেলিত, কত কিশোর আজ মাদকাসক্ত, কত কিশোরী বাড়ি থেকে কলেজ স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আজ পর্যন্ত নিখোঁজ, বাবা মা তাদের পথ চেয়ে বসে আছে। অথচ তারা জানেই না পথে ঘাটে কত শুয়োরের বাচ্চারা তাদের মেয়েদের। আর বলতে পারল না আরোহী, কথাগুলো যেন গলায় কুণ্ডলি পাকাচ্ছে, মুখ দিয়ে বের হচ্ছে না। আরুষ আরোহীর মাথাটা বুকের উপর চেপে ধরল, হিসহিসিয়ে বলল, আর বলতে হবে আমি জানি, আমি বুঝতে পেরেছি। চুপ কর তুই। আরোহী চুপচাপ আরুষের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে, তার ভেতরে ঠিক কতখানি ঝড় বয়ে যাচ্ছে তা বোধহয় বাইরে থেকে দেখলে কেউ আন্দাজ করতেই পারবে না। বেশ অনেকক্ষণ পর আরোহী চোখ তুলে উপরে তাকাল, নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, নিচে চলো আরুষ ভাই, আমাকে বের হতে হবে। আরুষ ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকাল। এত রাতে কোথায় যাবি? আরোহী দরজার দিকে মুখ করে হাঁটতে হাঁটতে বলল, যাব এক জায়গায়, সুলতান আসবে। বলেই আরোহী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। একবার ও পিছনে ফিরে তাকাল না, একবার তাকালেই হয়তো আতঙ্কিত চোখজোড়া দেখতে পেত সে। চলবে।